ইরানের 4,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল নাকি ইসরায়েলের ফলস ফ্ল্যাগ, কিউবার সম্পূর্ণভাবে ভেঙে যাওয়া, বিকল নাভিকের অ্যাটমিক ক্লক, এই তিনটি বিষয়ের উপরে আজকে আমরা আলোচনা করব। সাগনিকে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি নাহিয়ান বিরাম সাদ। ইরান প্রায় 4,000 কিলোমিটার দূরত্বে ভারত মহাসাগরে মার্কিন ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটিতে দিয়াগো গার্সিয়াকে লক্ষ্য করে দুটি মিসাইল নিক্ষেপ করেছে বলে গুঞ্জন উঠেছে। অন্যদিকে এটিকে ইসরায়েলের সাজানো ফলস ফ্ল্যাগ হামলা বলে উড়িয়ে দিয়েছে তেহরান। এটি ইরানের দীর্ঘদিনের স্বঘোষিত সীমা, যেটি 2,000 কিলোমিটার তার দ্বিগুণ। কী ঘটেছিল? ভারত মহাসাগরে মার্কিন ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়াকে লক্ষ্য করে দুটি মিসাইল নিক্ষেপ করা হয়েছিল, যার একটি মিসাইল মাঝপথে ম্যালফাংশন করেছে এবং অন্যটি মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ইন্টারসেপ্ট করেছে বলে দাবি করা হয়েছে। যদি তর্কের খাতিরে ধরে নেই যে ইরান এই হামলা করেছে, তাহলে প্রশ্ন জাগে কীভাবে একটি দেশ যাদের মিসাইল 2,000 কিলোমিটার পর্যন্ত সীমাবদ্ধ, তারা 4,000 কিলোমিটার পর্যন্ত মিসাইল ছোড়ে। আবেগ না, তত্ত্ব, যেটিকে বিজ্ঞান দ্বারা প্রমাণ করা যায়। কিভাবে ইরান তাদের মিসাইল রেঞ্জ দ্বিগুণ করলো, এর উপর স্পষ্ট ধারণা ইরান বাদে আসলে কারো কাছে নেই। আমরা শুধু স্পেকুলেট করতে পারি। সম্ভবত খাইবার বা খোরেমমশার পরিবারের মিসাইল খোরেমমশার-4 লিকুইড জ্বালানি যুক্ত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হয়। এর সম্ভাব্য পাল্লা 4,000 কিলোমিটারের বেশি বলে আগেই অনুমান করা হয়েছিল। যদিও সাধারণ ভারী ওয়ারহেড পেলোড আনুমানিক 1,200 কেজি ব্যবহার করা হয়, তাহলে পাল্লা হবে 2,000 কিলোমিটার। যেটি ইরান দাবি করে আসছিল এতদিন। কিন্তু যদি হালকা ওয়ারহেড বা লাইট পেলোড ব্যবহার করা হয়, তাহলে পাল্লা দূরত্ব আরও অনেক বেশি বেড়ে যাবে, যে বিষয়টি ইরান সবসময় এড়িয়ে গিয়েছে। ব্যালিস্টিক মিসাইলের দূরত্ব পেলোডের ওজনের উপর অনেকটা নির্ভর করে। ইরান যদি হামলা করে থাকে, তাহলে সম্ভবত তাদের স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল SLV প্রোগ্রামের মতো দুটি স্তর বা মাল্টি স্টোরেজ কনফিগারেশন ব্যবহার করেছে, যা দীর্ঘ গবেষণার পর ইরান সিঙ্কোয়েড লিকুইড থেকে 2 স্তরের সলিড ও লিকুইড ফুয়েল প্রযুক্তি উন্নয়ন করেছে। লফটেড ট্র্যাজেক্টরি লঞ্চ করলে স্পেস লঞ্চের মতো দূরত্ব বাড়ানো সম্ভব, যা আগে 2,000 কিলোমিটার সীমাবদ্ধ ছিল, যা রাতারাতি দ্বিগুণ করে দিতে পারে। এটি মিসাইল ও স্পেস প্রোগ্রামের দ্বৈত ব্যবহারকে নির্দেশ করে। ইরান দীর্ঘদিন ধরে 2,000 কিলোমিটারের সীমা ঘোষণা করে আসছিল, যা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি কভার করার জন্য যথেষ্ট। যদিও ইরান বলেছে তাদের ফোকাস প্রতিরক্ষা ও আঞ্চলিক প্রতিরোধে। যদি ইরানের কাছে 4,000 কিলোমিটার দূরত্বের ক্ষেপণাস্ত্র থাকে, তাহলে ইউরোপ এবং ন্যাটোর জন্য অনেক দেশের সীমানা এর আয়ত্তায় পড়ে যাবে, যেটি সরাসরি হুমকি বলে ধারণা করা হচ্ছে। এটি হবে ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধে অংশগ্রহণ করার মতো একটি কারণ। এখন পর্যন্ত ইউরোপের সকল দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করবে না বলে স্পষ্ট বার্তা দিলেও ইংল্যান্ড তাদের পারমাণবিক সাবমেরিন আরব সাগরের হরমুজ প্রণালীতে উন্মুক্ত করতে আমেরিকাকে সাহায্য করার জন্য অবস্থান করছে। ইরান ভারত মহাসাগরে দিয়াগো গার্সিয়া দ্বীপে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে মিসাইল হামলার এ দাবিকে সম্পূর্ণ এবং স্পষ্ট অস্বীকার করেছে। এই দাবিকে ইসরায়েলের সাজানো ফলস ফ্ল্যাগ হামলা বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরান মনে করে ইউরোপকে যুদ্ধে জড়ানোর জন্য একটি বিফল চেষ্টা এটি। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইল বলেন, এই অভিযোগগুলো একটি পরিকল্পিত বিভ্রান্ত ছড়ানোর অংশ। এর আগে নেটোর মহাসচিব মার্কো রুটে বলেছিলেন যে ইসরায়েলের ওই হামলা ইরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের ব্যবহারের যে দাবি করেছে, নেটো তার সত্যতা নিশ্চিত করতে পারছে না। ব্রিটিশ হাউজিং সেক্রেটারি স্টিভ রিড রবিবার বলেছেন, ইরান যুক্তরাষ্ট্র মিসাইল পাঠানোর কোনো উদ্দেশ্য বা সক্ষমতা আছে বলে লন্ডনের কাছে কোনো ধারণা নেই বা প্রমাণ নেই। কিউবা সম্পূর্ণ ভেঙে পড়েছে, অবস্থা ভয়াবহ। কিউবা পুরোপুরি বিদ্যুৎ গ্রিড ব্যর্থ হয়ে গেছে। সারা দ্বীপে বিদ্যুৎ বিভ্রাট চলছে, জ্বালানি নেই, টাকা নেই, পর্যটক নেই।
অর্থনীতি ধ্বংসের মুখে। এর মূল কারণ যুক্তরাষ্ট্রের তেল নিষেধাজ্ঞা। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে, যিনি কিউবার প্রধান তেল সরবরাহকারী ছিলেন, সরানোর পর কিউবাতে ভেনেজুয়েলা থেকে কোনো তেল এখন পর্যন্ত পৌঁছায়নি। এই নিয়ে টানা 3 মাস কিউবাতে কোনো তেল পৌঁছায়নি নিষেধাজ্ঞার কারণে। কিউবাতে ট্রাম্পের লক্ষ্যগুলোর ভিতরে একটি হচ্ছে তার প্রথম মেয়াদ থেকেই কমিউনিস্ট শাসনের উপর সর্বোচ্চ চাপ দেওয়া, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আধিপত্য, বন্দর, জ্বালানি, পর্যটন চুক্তি সব কিছুতেই কিউবাকে ওয়াশিংটনের উপর নির্ভরশীল করে তোলা, আর ফ্লোরিডা কিউবান আমেরিকান ভোটারদের খুশি করা, ক্যারিবিয়ান লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানো। কিউবা একটি কমিউনিস্ট দেশ। এটি আনুষ্ঠানিকভাবে একদলীয় মার্ক্সবাদ লেনিনবাদী সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র, দেশটি কিউবার কমিউনিস্ট পার্টি পিসিসি দ্বারা শাসিত, যা একমাত্র বৈধ রাজনৈতিক দল, এবং সংবিধানে 2019 সালে হালনাগাদকৃত এটি সমাজ ও রাষ্ট্রের নেতৃত্বদানকারী শক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। 1959 সাল থেকে ফিদেল কাস্ট্রো নেতৃত্বে বিপ্লবের পর থেকে এই কমিউনিস্ট শাসন ব্যবস্থা চালু আছে। এশিয়ার বাইরে বিশ্বের একমাত্র অবশিষ্ট কমিউনিস্ট রাষ্ট্র হিসেবে কিউবাকে বিবেচনা করা হয়। কিউবার তেল শিল্প সম্পূর্ণভাবে সরকারি মালিকানাধীন এবং সরকারিভাবে নিয়ন্ত্রিত। রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি কিউবা পেট্রোলিয়াম ইউনিয়ন কিউপেড এই খাত পরিচালনা করে। সাম্প্রতিক খবর অনুসারে রাশিয়া কিউবার জ্বালানি সংকট মোকাবেলা ও তেল ও গ্যাস পাঠিয়েছে। 2টি জাহাজ রাশিয়ান তেল ও গ্যাস নিয়ে কিউবার দিকে যাচ্ছে। এই সরবরাহ কিউবার জন্য গুরুত্বপূর্ণ লাইফলাইন হলেও দেশের দৈনিক চাহিদার তুলনায় এটি খুব ছোট একটি অংশ মাত্র। রাশিয়ার ক্রুড তেল পাঠিয়েছে যা পরিশোধন করতেও 1 মাস সময় লাগতে পারে। অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন যে কিউবার কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, খুব করে চুক্তি করতে চাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল উভয়ই গোপন আলোচনার কথা স্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নেতৃত্ব দিয়েছেন। যুক্তরাষ্ট্র কিউবার কর্মকর্তার বিরুদ্ধে মাদক দুর্নীতির অভিযোগ তুলে আরও চাপ দিচ্ছে, যেমনটা দিয়েছিল মাদুরোকে। কেউ কেউ এটিকে আধুনিক ডনরো ডক্টরিন বলে ধারণা করছে। এটা ভেনেজুয়েলার মতোই কৌশল, নিষেধাজ্ঞা দিয়ে সরকারকে দুর্বল করা, আলোচনায় বসতে বাধ্য করা, যুক্তরাষ্ট্র বান্ধব ব্যবস্থাপনা স্থাপন করা। যদি কোনো পুরাতন কর্মকর্তা সহযোগিতা করতে ইচ্ছুক হয় তাদেরকে রেখে দেওয়া। এখন ধারণা করা হচ্ছে যে কিউবাকে সামরিক হামলা চালাতে পারে আমেরিকা। কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ দে কাসিও এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে বলেছেন, দেশের সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সম্ভাব্য আগ্রাসনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও যোগ করেন, বৈশ্বিক ঘটনা এবং মার্কিন চাপের প্রেক্ষিতে কিউবার নেতৃত্বের পক্ষ থেকে এই ঝুঁকিকে উপেক্ষা করা বোকামি হবে। তবে তিনি জোর দিয়ে বলেন, কিউবা যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি সৃষ্টি করে না এবং এই ধরনের আগ্রাসনের কোনো যৌক্তিকতা নেই। নাভিক নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন হলো ভারতের নিজস্ব স্যাটেলাইট ভিত্তিক নেভিগেশন সিস্টেম, যা আমেরিকার জিপিএসের মতোই অবস্থান নির্ণয়ন, নেভিগেশন এবং সময় নির্ধারণ, পজিশনিং, নেভিগেশন, টাইমিং, পিএনটি সেবা দান করে থাকেন। এটি বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এবং তার আশেপাশের 1500 কিলোমিটার এলাকা কভার করে। কিন্তু 2026 সালের 13 মার্চ একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যা নাভিকের কার্যকারিতাকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। IRNSS-1F এর অ্যাটমিক ক্লক বিকল হয়ে গিয়েছে। এই স্যাটেলাইটটি 2016 সালের মাসে উৎক্ষেপণ করা হয়েছিল। অ্যাটমিক ক্লকের ডিজাইন লাইফ ছিল 10 বছর। এই স্যাটেলাইটটির অ্যাটমিক ক্লক, যেটি ইউরোপীয় কোম্পানি স্পেকট্রাটাইম থেকে আমদানি করা, 2026 সালের 10 মার্চ এটির ডিজাইন লাইফ সম্পূর্ণ করে। 13 মার্চ তারিখে এর শেষ কার্যকর অ্যাটমিক ক্লক সম্পূর্ণভাবে বিকল হয়ে যায়। অ্যাটমিক ক্লক হলো স্যাটেলাইট নেভিগেশনের হৃদয়। এটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং সুনিপুণভাবে সময় প্রদান করে, যা ছাড়া অবস্থান নির্ণয় করা সম্পূর্ণভাবে অসম্ভব। একটি মাইক্রোসেকেন্ডের ভুলও মাটিতে 300 মিটারের বেশি ভুল অবস্থান দেখাতে পারে। এই ক্লকগুলো রুবিডিয়াম 87, আইসোটোপ কোয়ান্টাম ট্রানজিশন 6.8
3-4 GHz ফ্রিকোয়েন্সি ব্যবহার করে কাজ করে। এই প্রথম প্রজন্মের IRNSS স্যাটেলাইটগুলোতে আমদানিত ক্লকগুলো অরবিটাল থার্মাল সাইক্লিং, চরম ঠান্ডা বা চরম গরম চক্রের কারণে সিরামিক ক্যাপাসিটর ফেটে যাওয়ায় বারবার বিকল হয়ে গিয়েছে। ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটি আগে থেকেই ভালোভাবে জানতো এবং তারা দেশীয় ক্লক তৈরিতে মনোযোগ নিবেশ করে। এই বিকলের ফলে নাভিকের পূর্ণাঙ্গ পিএনটি সেবার জন্য কার্যক্রম স্যাটেলাইটের সংখ্যা 4 থেকে 3-এ নেমে এসেছে। নাভিকের জন্য নির্ভরযোগ্য 3D ম্যাপিং অবস্থান নির্ণয়ের জন্য কমপক্ষে 4টি স্যাটেলাইট সিগন্যাল দরকার। বর্তমানে কার্যকর স্যাটেলাইটগুলোর ভিতরে হচ্ছে IRNS-1B, IRNS-1L, NVS-01। শুধু 3টি সম্পূর্ণ কার্যকর থাকার ফলে সিগন্যাল সারাদিন অবিচ্ছিন্নভাবে পাওয়া যাচ্ছে না। নাভিক সিস্টেম বিলো অপটিমাল বা ক্রিপলস অবস্থায় রয়েছে। অন্য ক্ষেত্রে স্মার্টফোন, গাড়ির নেভিগেশন বা অন্যান্য ডিভাইসে নাভিকের স্বাধীন ফিক্সড কানেকশন পাওয়া যাচ্ছে না। জিপিএসের সঙ্গে হাইব্রিডভাবে ব্যবহার করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা, সিভিলিয়ান ব্যবহার, স্মার্টফোন, গাড়ি, ড্রোন, ফিশিং, ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য নাভিক খুবই গুরুত্বপূর্ণ। নাভিক ডুয়েল ফ্রিকোয়েন্সি L5S ব্যান্ড দিয়ে আয়নিক স্ফরিক ত্রুটি সংশোধন করে সেন্টিমিটার লেভেল পর্যন্ত অ্যাকুরেসি দিয়ে থাকে। 13ই মার্চ 2026-এর ঘটনা নাভিকের জন্য একটি বড় ধাক্কা হলেও ইসরো এর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল। প্রথম প্রজন্মের সীমাবদ্ধতা কাটিয়ে দেশীয় প্রযুক্তিতে স্বনির্ভরতা হওয়ার পথে ভারত এগোচ্ছে। NVS সিরিজের সফল ক্ষেপণগুলো দ্রুত হলে নাভিক আবার পূর্ণ শক্তিতে ফিরে আসবে। এটি ভারতের মহাকাশ ক্ষেত্রে স্বনির্ভরতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়াবে। নাভিকের ইতিহাস হচ্ছে কার্গিল যুদ্ধে জিপিএস সিগন্যাল সীমিত করার কারণে ভারত স্বাধীন নেভিগেশন সিস্টেমের প্রয়োজন অনুভব করে। 1999 সালে কার্গিল যুদ্ধে ভারত পাকিস্তানের মধ্যে একটি সংক্ষিপ্ত তীব্র সংঘর্ষ হয়। এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীকে উচ্চ পর্বতীয় এলাকায় পাকিস্তানে অনুপ্রবেশকারীদের পাকিস্তান এবং তার প্রক্সিদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী কার্গিল অঞ্চলে সুনির্দিষ্ট অবস্থান ডেটা, প্রিসাইজ পজিশনিং ডেটা পেতে আমেরিকার কাছে জিপিএস সিস্টেম ব্যবহারের অনুরোধ জানিয়েছিল। জিপিএস স্যাটেলাইটগুলো থেকে আসা সিগন্যাল দিয়ে সেনা অপারেশন, আর্টিলারি ফায়ারিং, নেভিগেশন এবং সঠিকভাবে করা যেত, কিন্তু যুক্তরাষ্ট্র এর সুবিধা দিতে অস্বীকৃতি জানায়। যুক্তরাষ্ট্রের অফিসিয়াল কারণ ছিল নিরপেক্ষতা বজায় রাখা। কার্গিল যুদ্ধে তারা ভারত পাকিস্তানের মধ্যে সরাসরি পক্ষপাতিত্ব করতে চায়নি, কারণ এতে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়তে পারত। কিছু বিশ্লেষক মনে করেন জিপিএসের অ্যাক্সেস দেওয়া মানে ভারতকে সরাসরি যুদ্ধে সাপোর্ট দেওয়া, যা যুদ্ধকে দীর্ঘায়িত করতে পারত। যুক্তরাষ্ট্রের জিপিএস সিস্টেমের তখন সিলেক্টিভ অ্যাভেলেবিলিটি নামক একটি ফিচার চালু ছিল। এটি সিভিলিয়ান রিসিভারগুলোতে ইচ্ছাকৃতভাবে ত্রুটি যোগ করে অ্যাকুরেসি কমিয়ে দিত, যেটি সাধারণত 100 মিটার পর্যন্ত হয়ে থাকত। শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছে এই ত্রুটি অপসারণে কী ছিল? 1999 সালে সিলেক্টিভ অ্যাভেলেবিলিটি 2000 সালের মে মাসে বন্ধ করা হয়। যুক্তরাষ্ট্র এই এসএকে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহারের করে অ্যাকুরেসি কমিয়ে দেয়, যাতে ভারতীয় অপারেশন বাধাগ্রস্ত হয়। এরপরে ভারত নিজস্ব স্বাধীন নেভিগেশন সিস্টেম তৈরির সিদ্ধান্ত নেয়। ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন দ্বারা IRNSS, ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের প্রকল্প শুরু হয়, যার পরে নাভিক নামে পরিচিত হয়। নাভিক ভারতীয় উপমহাদেশ এবং তার আশেপাশে 1500 কিলোমিটার এলাকা কভার করে এবং এতে L5S সিগন্যালের পাশাপাশি L1 ব্যান্ড যোগ করে গ্লোবাল ডিভাইসগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছিল। নাভিকের অ্যাকুরেসি ভারতীয় অঞ্চলে জিপিএসের চেয়ে অনেক ভালো বলে দাবি করা হয় এবং এটি সম্পূর্ণ ভারত দ্বারা নিয়ন্ত্রিত। নাভিকের রেস্ট্রিক্টেড সার্ভিস বা এনক্রিপ্টেড সার্ভিস বিশেষভাবে সামরিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। এর মূল সুবিধাগুলো হচ্ছে মিসাইল গাইডেড বা প্রিসিশন স্ট্রাইক। ব্রাহ্মস, আগ্নি, পৃথ্বী মতো মিসাইলগুলো নাভিকের সাহায্যে সঠিকভাবে টার্গেটে আঘাত করতে পারে
এতে সেন্টিমিটার লেভেল পর্যন্ত অ্যাকুরেসি পাওয়া যায়, যা জিপিএসের চেয়ে ভারতীয় অঞ্চলে অনেক ভালো। উদাহরণস্বরূপ অপারেশন সিন্দুরে 2025 সালে একটি হাইপোথেটিক্যাল রিপোর্ট অপারেশনে নাবিক মিসাইলে গাইডেন্স, ড্রোন নেভিগেশন এবং ব্যাটেল ড্যামেজ অ্যাসেসমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এতে ভারত গভীর অঞ্চলে আক্রমণ করতে পেরেছে। নাবিকের সাথে ব্রাহ্মসের মতো অস্ত্র থ্রেড দ্য নিডল সুনির্দিষ্ট আঘাত করতে পারে। নাবিকের মেসেজিং ইন্টারফেস দিয়ে কমান্ড সেন্টার থেকে নির্দিষ্ট এলাকায় রিয়েল টাইম আপডেটের মাধ্যমে সেনা ইউনিটের সঠিক অবস্থান, দিক নির্দেশ, সমন্বয় এবং সতর্ক বার্তা পাঠানো যায়। ইউএভি, আর্টিলারি ফায়ারিং এবং বিমান নেভিগেশন নাবিক ব্যবহার করে। খারাপ আবহাওয়া বা জ্যামিংয়ের মধ্যেও অপারেশন চালানো সম্ভব নাবিকের মাধ্যমে। আধুনিক যুদ্ধে শত্রু জিপিএস সিগন্যাল জ্যাম করে দিতে পারলেও নাবিকের এনক্রিপ্টেড চ্যানেল বা ভিন্ন ফ্রিকোয়েন্সি L5/S ব্যান্ড এর ঝুঁকি কমিয়ে দেয়। সীমান্তে টেরোরিস্ট অ্যাক্টিভিটি ট্র্যাকিং সকল কিছু রক্ষণাবেক্ষণ বর্তমানে ভারতীয় সামরিক ব্যবস্থা নাবিকের মাধ্যমেই করছে। আজকের মতো এখানেই, ধন্যবাদ।